রাজধানীতে জমজমাট ঈদ বাজার। ঈদ যত ঘনিয়ে আসছে রাজধানীর বিপণী বিতানগুলোতে ভিড় বাড়ছে ক্রেতার। চাহিদার শীর্ষে শাড়ি, টপস, লেহেঙ্গা সহ আরামদায়ক সুতি পোশাক। আর ছেলেদের পছন্দের তালিকায় বরাবরের মতো শীর্ষে পাঞ্জাবি। রয়েছে শার্ট, টি শার্ট, জিন্স, ট্রাউজারের চাহিদাও। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। চোখে পড়ার মতো ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের। অন্যান্য বছরের মতো এবারও পোশাকে রয়েছে ভিন্নতা ও নতুনত্ব। রাজধানীর শপিং মল বিপণী বিতানগুলো ঘুরে দেখা যায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানগুলোতে তোলা হয়েছে নানা ধরনের পোশাক, কিন্তু দাম নিয়ে ক্রেতার রয়েছে নানা অভিযোগ। ফিক্সড প্রাইসের দোকানগুলো তো সেম অ্যাজ ইউজুয়াল, তারপর একটু বেশি। আর বাচ্চাদের কেনাকাটাই তো ফার্স্ট প্রায়োরিটি। ঈদ মানে আনন্দ, আর আনন্দটা এখন ওদের। পাঞ্জাবি কিনলাম বাবার জন্য, বাচ্চাদের জন্য শপিং করে দিয়েছি, নিজের জন্য এখনো কিনিনি। যদি থাকে সবাইকে দিয়ে তাহলে কিনবো, আর যদি না থাকে তাহলে কিনবো না। এবার দেশি বিদেশি আকর্ষণীয় পোশাকের পাশাপাশি নারীদের পছন্দের শীর্ষে রয়েছে শাড়ি, টপস, লেহেঙ্গা সহ আরামদায়ক সুতি পোশাক। ইন্ডিয়ান কিছু কাপড় চোপড় আছে, সেগুলো একটু প্রাইস বেশি হলেও মানে চাহিদার পছন্দের দিকে আছে। দেশীয় কাপড় আছে, দেশীয় কাপড়ও ভালো সুতি যেহেতু। আগের বছরটা ছিল সকালে কাস্টমার, রাত্রে খুবই কম ছিল, নিরিবিলি মানে সিকিউরড আনসিকিউরড ফিল করতে। এখন মোটামুটি সবাই ওয়েল খুব কেনাকাটা করছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে। আর পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে শার্ট, টি শার্ট, জিন্স, ট্রাউজার, পাঞ্জাবি সহ বাহারি পোশাক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কমানো হয়েছে আমদানি শুল্ক, এমনকি ভ্যাটও। তাতেও শৃঙ্খলা ফেরেনি এলপি গ্যাসের বাজারে। এখনও সিলিন্ডার ভেদে গ্রাহককে গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 600 থেকে 1,500 টাকা পর্যন্ত। মিজানুর রহমান মিন্টু ও প্রিন্স আরেফিনের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। কথা হচ্ছিল রাজধানীর উত্তরার একটি খাবার হোটেলের কর্মীদের সঙ্গে। জানালেন মাসে বড় আকারের এলপি গ্যাস সিলিন্ডার লাগে 20 থেকে 25টি, আর প্রতিটিতে গুনতে হচ্ছে নির্ধারিত দামের তুলনায় 1,500 টাকা বাড়তি। ফলে মাসে গচ্চা 30,000 টাকার বেশি। প্রতি মাসে 30 থেকে 40,000 টাকার মতো বাড়তি খরচ হয়ে যায়। বাজারে নৈরাজ্যের মধ্যে এলপিজি আমদানি শুল্ক ও ভ্যাট কমানো হলেও বাস্তব চিত্র এখনো ভিন্ন। 12 কেজি সিলিন্ডারের বেঁধে দেওয়া দাম 1341 টাকা, অথচ জায়গা ভেদে গ্রাহকের কাছ থেকে আদায় করা হচ্ছে 1700 থেকে 2000 টাকা পর্যন্ত। 1850 টাকা নিচ্ছে আমার কাছ থেকে। এভাবে যদি হয় তাহলে আমাদের সাধারণ মানুষ তো চলাটা খুবই মুশকিল হয়ে যাবে। 2000 টাকা দিয়ে 12 কেজি সিলিন্ডার নিয়ে গেছে, কিন্তু সরকার যে নির্ধারিত করে দিয়েছে এই নির্ধারিত মতো তারা বিক্রি করে না। আমরা ভাত কিনে খাবো না এত দামের গ্যাস কিনে খাবো। উৎপাদক, ডিলার, খুচরা বিক্রেতা হয়ে গ্রাহক পর্যন্ত একটি সিলিন্ডার হাত বদল হচ্ছে অন্তত 4 দফা। প্রতিটি স্তরেই উপেক্ষিত নির্ধারিত দাম। আর এই কারসাজি সম্পন্ন হচ্ছে রসিদ জালিয়াতির মাধ্যমে। সরকার যে রেটটা ঘোষণা করতেছে কনজিউমারকে দেওয়ার জন্য, তারা সেই কোম্পানি এই রেটটা আমাদের কাছ থেকে ডিলারদের কাছ থেকে নিতেছে। ওভার যে টাকাটা না সেটা লেখে না তারা। দাম নিয়ে নৈরাজ্যের এই দায় বরাবরই এড়িয়ে যান এলপি গ্যাস আমদানিকারকরা। রিটেল পয়েন্টে এই মূল্যটা আরো বেশি বাড়ছে, ভোক্তারা ফলে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে লোকবল ঘাটতি সহ নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরছে নিয়ন্ত্রক সংস্থা বিএআরসি। সংস্থাটির চেয়ারম্যানের ভাষ্য, নজরদারি বাড়াতে মাঠ প্রশাসনকে সক্রিয় করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের তো লিমিটেশন আছে, আপনি জানেন। আমরা ওই জেলা প্রশাসনকে পুনরায় ব্যবহার করব। এলপিজির বিষয়ে 64 জেলা প্রশাসনকে আমরা চিঠি দিচ্ছি। বিশেষজ্ঞরা মনে করেন কেবল দাম নির্ধারণই নয়, ভোক্তা স্বার্থ রক্ষায় বাজার তদারকির বিকল্প নেই। এলপি গ্যাস আমদানিতে শুল্ক কমানোয় সরকারের রাজস্ব কিছুটা কমেছে বটে, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি সাধারণ গ্রাহকদের। এমন অবস্থায় ভোক্তাদের প্রশ্ন, বাজারের শৃঙ্খলা ফেরার জন্য অপেক্ষায় থাকতে হবে আর কতদিন? ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। খিলগাঁওয়ে দেয়াল ভেঙে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট করে নিয়ে গেছে 225 ভরি স্বর্ণ ও রূপা। জড়িতদের শনাক্তের চেষ্টায় পুলিশ। কম লাভজনক হওয়ায় কাঁচা পাট ও রফতানির সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সরকার। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলছেন, কাঁচা পাট দিয়ে ভারত উচ্চমূল্যের পণ্য তৈরি করে। এই অবস্থায় কাঁচা পাট দিয়ে দেশেই উচ্চমূল্যের পণ্য তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় বন্ধ থাকা দেশীয় কলগুলো দ্রুত চালু করা হবে বলেও জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী।
2024-25 অর্থ বছরে দেশে প্রায় 14 লাখ মেট্রিক টন পাট উৎপাদন হয়েছে। কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি আয় হয়েছে $820 মিলিয়ন, যেখানে কাঁচা পাট থেকে এসেছে মাত্র $148 মিলিয়ন। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, কাঁচা পাট রফতানি করে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না বাংলাদেশ, উল্টো দেশীয় শিল্প কাঁচামাল ঘাটতিতে পড়ছে। তাই কাঁচা পাট রপ্তানি থেকে সরে এসে ফিনিশড প্রোডাক্ট তৈরিতে নজর দেওয়ার কথা জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ভারত সহ অন্যান্য দেশে বাংলাদেশি কাঁচা পাট ব্যবহার করে উচ্চ মূল্যে পণ্য রপ্তানি করে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এই অবস্থার বিবেচনায় কাঁচা পাট রপ্তানির উপর নির্ভরতা কমিয়ে মূল্য সংযোজিত প্রসেসড ও ফিনিশড পাট পণ্য রপ্তানিতে কর ছাড় ও নগদ সহায়তা প্রদান করা হবে, যাতে শিল্প উদ্যোক্তারা উচ্চ মূল্য সংযোজনমুখী বিনিয়োগে উৎসাহিত হন। বর্তমানে বিজেএমসির অধীনে 25টি পাটকল রয়েছে। বেসরকারি খাতে ইজারার মাধ্যমে চালু করা হয়েছে 14টি। রাজশাহী, নরসিংদী সহ বিভিন্ন এলাকায় আরও 7টি কল দ্রুত চালুর প্রক্রিয়ায় রয়েছে বলে জানান শরীফুল আলম। দেশের কর্মসংস্থান সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদী ইজারা কার্যক্রম অব্যাহত আছে। ইতিমধ্যে ইজারাকৃত মিলগুলোর মধ্যে 9টি মিলে 7,200 জন কাজ করছে, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে। আগামীকাল ভার্চুয়ালি রাষ্ট্রপতি জাতীয় পাট দিবসের উদ্বোধন করবেন বলেও জানান প্রতিমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হেয়ারকাট বাতিল ও লেনদেন স্বাভাবিক করার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। তবে একসঙ্গে সব আমানত তোলার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, হেয়ারকাটের বিষয় বিবেচনা করতে পারে সরকার। হেয়ারকাট বাতিল ও একই সঙ্গে কোনো ধরনের বাধ্যবাধকতা না রেখে একীভূত 5 ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার দাবি জানিয়ে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা। এর আগে মানববন্ধন করেন তারা। তাদের দাবি, 5 ব্যাংকের ঘাটতি পূরণে ও আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতে ঋণখেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকে অর্থ ফেরাতে হবে। চিকিৎসা করাতে পারতেছি না, বাজার করতে পারতেছি না, আমাদের নৈত্য দিনের যে চাহিদা আমরা মিটাতে পারতেছি না, আমাদের টাকাগুলো ব্যাংকে আটকানো। 2 লাখ টাকা আমাদের দেয় নাই। হেয়ার কাট এবং টাকাটা আমাদের 1 লাখ টাকা দিতে। হেয়ার কাট বন্ধ করা এবং আমাদের আমানত সময় মতো ফেরত দেওয়া এবং অন্যান্য ব্যাংকের মতো এই ব্যাংকগুলো স্বাভাবিক করে দেওয়া। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সবই ঠিক মতো চলছে, অথচ গ্রাহককে কোনো তারা টাকা দিচ্ছে না। অন্যায়ভাবে একটা আইন করে দিবে, এটা তো কোনো স্বাধীন দেশে, বাংলা এটা স্বাধীন সভ্য দেশে এরকম হইতে পারে না। এক সময় বাংলাদেশ ব্যাংকের প্রবেশপথে অবস্থান নিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সম্মিলিত ইসলামী ব্যাংকের সরকারের বিনিয়োগ 20,000 কোটি টাকা। একীভূত 5 ব্যাংকের 75 লাখ গ্রাহকের 1.5 লাখ কোটি টাকা আমানত রয়েছে। এছাড়া আমানতের উপর হেয়ার কাটের বিষয়ে সরকার পুনর্বিবেচনা করতে পারে বলে জানান মুখপাত্র। সরকার আপনাদের প্রতি কমিটেড, আপনাদের সকল আমানত যথাসময়ে মুনাফা সহই আপনাদের কাছে ফেরত দেওয়া হবে। হেয়ার কাটের ইস্যুটা যাদের কাছে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট আছে, তারা বিষয়টা দেখবে, এটা পুনর্বিবেচনার কোনো সুযোগ আছে কিনা। সুযোগ থাকলে অবশ্যই তারা দেখবে। গত বছরের 30 নভেম্বর সরকারের প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সব স্তরে দুর্নীতি রোধ করতে না পারলে সরকারের সাফল্য অর্জন সম্ভব নয় বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। সেই সঙ্গে দলবাজি, চাঁদাবাজি সহ দুর্নীতি সংক্রান্ত সব অপচেষ্টার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়ার পরামর্শ দেন তিনি। তবে সুশাসন নিশ্চিতে সরকারের বেশ কিছু পদক্ষেপের প্রশংসাও করে টিআইবি। আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। নির্বাচনী প্রচারণার সময় যে কয়টি প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, তার মধ্যে অন্যতম ছিল দেশকে দুর্নীতিমুক্ত করা। তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠনের পরপরই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা যায় বিএনপি সরকারকে। সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার পরামর্শ তুলে ধরল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বৃহস্পতিবার সকালে টিআইবি কার্যালয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন সংস্থাটির কর্মকর্তারা। জুলাই গণ অভ্যুত্থান ও আওয়ামী সরকারের আমলে সংগঠিত সব হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনে
লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত এবং বিচার কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয়। কর্তৃত্ববাদী সরকারের আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ড, অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত বিচার কার্যক্রম অব্যাহত রাখা, সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর উপর হামলা, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা, মত তৈরি করে দাবি আদায়ের প্রবণতা ইত্যাদি মোকাবেলায় সুনির্দিষ্ট কৌশল বা দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সকল স্তরে দুর্নীতি রোধ করতে না পারলে সরকারের সাফল্য অর্জন সম্ভব নয়। এছাড়াও অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও নিরপেক্ষ ভূমিকা পালন নিশ্চিতের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেওয়ারও পরামর্শ দেন তিনি। দুর্নীতির কার্যক্রম দৃশ্যমান নিয়ন্ত্রণ করতে না পারলে, প্রতিরোধ করতে না পারলে সরকারের অন্য কোনো অঙ্গীকার বা উদ্যোগ প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত যে সমস্ত অধ্যাদেশগুলো কোন যুক্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন করা হবে বা হবে না তা স্বচ্ছতার স্বার্থে স্বপ্রণোদিতভাবে প্রকাশ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীন, নিরপেক্ষ, বিশেষ করে স্বার্থে সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতের স্বার্থে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে। তবে নতুন সরকার প্রধানের বেশ কিছু দুর্নীতি বিরোধী পদক্ষেপ আশার সঞ্চার করলেও কিছু কিছু ঘটনা এবং মন্ত্রীদের বক্তব্য হতাশাও তৈরি করেছে বলে উল্লেখ করেন ডক্টর ইফতেখারুজ্জামান। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেয়াল ভেঙে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 225 ভরি স্বর্ণ ও রূপা লুট করে নিয়ে গেছে বলে দাবি করেন দোকান মালিক। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। পুলিশ বলছে সিসিটিভির ডিভিআর নিয়ে গেছে জড়িতরা। রাজধানীর খিলগাঁওয়ে উত্তর গোরানে টেম্পো স্ট্যান্ড সংলগ্ন 5তলা আবাসিক ভবনের নিচতলায় আশেকে রাসুল জুয়েলার্স। বৃহস্পতিবার সকালে দোকানের মালিক জানতে পারেন পাশের একটি হোমিওপ্যাথিক দোকানের ভেতর দিয়ে দেয়াল ভেঙে জুয়েলার্সে ঢুকে চুরি করা হয় স্বর্ণালংকার ও নগদ অর্থ। মালিকের দাবি চুরি হয়েছে প্রায় 75 ভরি স্বর্ণ, 150 ভরি রূপা এবং নগদ 1,40,000 টাকা। এছাড়া দোকানের ভেতর থাকা সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়। টেবিল সরাইছে, ফ্যান সরাইছে, তারপরে দেয়াল ভাঙছে, এতটুকু আমি এসে দেখছি। সিসি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে এবং সিসি ক্যামেরার যে ডিভিআর ছিল, যেটাতে ভিডিও ফুটেজ ধারণ হয়, সংরক্ষণ হয়, সেটাও ঠিক আছে, ওরা যারা আসছে তারা নিয়ে গেছে। ঘটনার আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার অভিযোগ তুলে ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান। এটা আমার একদিনের ব্যবসা না, আমি খুব ছোট থাকতে এখানে আসছি, 22 বছর এখানে দোকানদারি করে আমার সারা জীবনে আমি যা এখানে সংগ্রহ করছি সবগুলো ওরা নিয়ে গেছে। পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্তের চেষ্টা চলছে। খুব বেশি সিসিটিভি ফুটেজ এই এলাকায় নাই, আমরা তারপর আশেপাশের এলাকাগুলো দেখতেছি। ঘটনার তথ্য উদ্ঘাটন এবং চুরকে শনাক্ত করার জন্য আমরা চেষ্টা করতেছি। চুরকে গ্রেফতার করব বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করব এবং ওই খোয়া যা মালামাল উদ্ধারের চেষ্টা করব। স্বর্ণালংকার চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের তৈরি হয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে যুবকের গলা ও পায়ের রগ কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেন স্থানীয়রা। পুলিশ জানায়, জিয়া মণ্ডলের সঙ্গে ইকবাল শেখ নামে এক যুবকের মাদক কারবার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে শহরের আফজাল মণ্ডলের হাট এলাকায় ইকবালের ওপর হামলা চালায় জিয়া মণ্ডল। ধারালো অস্ত্র দিয়ে গলায় ও পায়ে আঘাত করে জিয়া। এ সময় এলাকাবাসী এসে হামলাকারীকে মারধর করে পুলিশে দেন। মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 11টি দোকান, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 19টি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস জানায়, সকালে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেট্রোল ও অকটেনের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়ে থাকতে পারে। সময় সংবাদ, খেলার খবর। নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। বিশ্বকাপ বা কোয়ার্টার ফাইনাল এসব ভাবনা ভরে মাঠে ফুটবলারদের কাছে ভালো খেলা দেখতে চান কোচ। এদিকে চীন ম্যাচের পর বাংলাদেশকে সমীহ করছেন উত্তর কোরিয়া কোচও।
ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 8টায়। সিডনি থেকে পারভিন আক্তারের ম্যাচ প্রিভিউ। এশিয়ান কাপে উত্তর কোরিয়া ম্যাচ তাকিয়ে পুরো দেশ। চীনের বিপক্ষে চমৎকার পারফরমেন্সে লাল সবুজের প্রতি প্রত্যাশা বেড়েছে পাহাড় সমান। সেটা চাপ নয়, শক্তিতে রূপ দিয়ে লড়াইয়ে মনোযোগ আফিদাদের। প্রতিপক্ষ উত্তর কোরিয়া ফিফা র্যাঙ্কিংয়ে 9 নম্বরে। 3 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক বাংলাদেশের কোচ পিটার বাটলার। একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি। গোলরক্ষক মিলিকে ভাসিয়েছেন প্রশংসায়। আমরা একের পর এক কঠিন প্রতিপক্ষ পাচ্ছি, এটা সত্যি। তবে এতে আমাদের আত্মবিশ্বাস ঠিক থাকবে। আমি বাস্তববাদী মানুষ। এই ম্যাচ জেতাটা চ্যালেঞ্জিং হবে। আমাদের একটা গেম প্ল্যান আছে এবং আমি মনে করি সেটা বেশ কার্যকর হবে। প্রথম ম্যাচে মিলিকে নামিয়ে যে চমক দিয়েছিলাম সেটা এই ম্যাচেও থাকবে। এই ম্যাচের একাদশে একাধিক পরিবর্তন আনবো। ছোট চুলের মিলিকে আমার কাছে এলভিস প্রেসলির মতো মনে হয়। ওর মাঝে সম্ভাবনা আছে অনেক। আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা ভালো খেলবো। বাকিটার রেজাল্ট তো বলেই দিবে যে কি হয় না হয়। চীন ম্যাচের পারফরমেন্স দেখে লাল সবুজের প্রতি সমীহ বেড়েছে উত্তর কোরিয়া কোচ রিং সং হোর। বাংলাদেশ দলটা ভালো, ওদের খেলা দেখেছি, আমরা প্রস্তুত। ম্যাচে ওদের কোনো সুযোগ দিব না। রক্ষণে এই ম্যাচেও থাকার সম্ভাবনা শিউলি, শামসুন নাহার, কোহাতি ও আফিদার। চীন ম্যাচের পর এ ম্যাচেও কোচের কাণ্ডারি ঋতুপর্ণা চাকমা। মাঝ মাঠে মনিকা মারিয়ার থাকা প্রায় নিশ্চিত। আক্রমণে শামসুন নাহার জুনিয়র। শুরুর একাদশে না থাকার সম্ভাবনা তহুরা ও আনিকার। যে কোনো ধরনের প্রতিযোগিতায় এটাই উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। সংবাদ সম্মেলনে রসিকতা করে বোমা ফাটাতে বেশ পছন্দ করেন কোচ পিটার বাটলার। তাই তো এশিয়ান কাপে উত্তর কোরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাফ জানিয়ে দিলেন, উই হ্যাভ এ প্ল্যান। এখন দেখার পালা এই ম্যাচ নিয়ে কি পরিকল্পনা সাজিয়ে রেখেছেন প্রতিপক্ষকে কাবু করার লক্ষ্যে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। তেহরানে নির্বিচারে বোমা বর্ষণ, পাল্টা জবাব ইরানের। ট্রাম্পের যুদ্ধ থামাতে ব্যর্থ সিনেট। দুবাইয়ে আটকে পড়া 378 জন ফিরলেন দেশে, স্বজনদের স্বস্তি। এবার ঈদের ছুটি 7 দিন। 18 মার্চ নির্বাহী আদেশে ছুটি। বাড়ি ফেরা নির্বিঘ্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। এবং শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা। জামাতের সঙ্গেও সাক্ষাৎ। এই ছিল সময় সংবাদে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ তামিম। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।